আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমেই হবে। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, চোরাগোপ্তা এই হামলার মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্টরা তাদের কলঙ্কিত চেহারা আরেকবার ফুটিয়ে তুলেছে। ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার। রুদ্র রফিকের রিপোর্ট। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের হেনস্থার ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাদের সকল অপকর্মের বিচার আইনের মাধ্যমে হবে জানিয়ে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগোপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগোপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। রোডম্যাপ ঘোষণার পরও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তার। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি গ্রহণ করবে না। আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের উপর কোনো অধ্যাদেশ করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কেউ রেহাই পাবে না। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ভয়াবহ অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সেটা নিউ ইয়র্কের বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের উপর আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফলতি আছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। এদিকে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশ নেওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মোহাম্মদ সায়েম। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী সমর্থকদের হামলা ও হেনস্থার প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি। এই ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এ সময় নেতারা অভিযোগ করেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার না করা এবং প্রশাসন থেকে ফ্যাসিস্টদের দোসরদের বিতাড়িত না করায় এ ধরনের হামলা হয়েছে। বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখন আওয়ামী লীগের সঙ্গে বাংলা রয়েছেন, সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর তাদেরকে অপসারণ করতে হবে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশ নেওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে
শাসন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা। আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নেওয়ারও আহ্বান জানান তারা। মোহাম্মদ সায়েম, RTV। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সরকার দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হামলার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে। অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলেছে, এ নিন্দনীয় ঘটনা হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ। সরকার শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে এই অশুভ শক্তি শেষ করার অঙ্গীকার করেছে। জুলাই আন্দোলন দমনে ডিএমপির পুলিশ সদস্যদের চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছেন তৎকালীন কমিশনার হাবিবুর রহমান। এ তথ্য জানান ডিএমপির এক ওয়্যারলেস অপারেটর। আর আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপ ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের অডিওতেও কণ্ঠের সত্যতা পেয়েছে দাবি সিআইডির ফরেনসিক বিভাগের। তবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার আইনজীবী। বিস্তারিত GM মাহমুদের রিপোর্টে। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকা পর্ব ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের এমন অনেক অডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে জুলাই আন্দোলন দমনে তাকে নানা নির্দেশনা দিতে শোনা যায়। সে সময়ের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। মঙ্গলবার হয় 21তম দিনের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জোবায়ের দাবি করেন, তাদের জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা মিলেছে। আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন। সেটা সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। আরেক সাক্ষী ডিএমপি ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, আন্দোলনকারীদের দমনে ডিএমপি অধিভুক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 17 জুলাই তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ হয় আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম। GM মাহমুদ, RTV, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই জাতীয় নাগরিক পার্টির শাপলার প্রতীক পাওয়ার সুযোগ নেই জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। সচিব আরও জানান, 28 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানালেন, 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ হবে। এখন পর্যন্ত শাপলা প্রতীক গেজেটভুক্ত হয়নি, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? সচিব আরও জানান, সংসদ নির্বাচন উপলক্ষে 28 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ,
জুলাই যোদ্ধা এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে। নির্বাচনী আচরণবিধি ও আরপিও নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে প্রকাশ করবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, কেনাকাটার স্বচ্ছতা নিশ্চিত করতে UNDPর মাধ্যমে এইসব ক্যামেরা কেনা হবে। অবশ্য ক্যামেরা কেনার খরচ এখনও নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি। এদিকে বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান তিনি। ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি, টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দুপুরে এক জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। ছাত্রদের অনুরোধে এই তারিখ পরিবর্তন করা হয়। এ সময় নতুন 2 জন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত সাদি বৈশাখী প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্রদলের সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। তাদের অভিযোগ, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জয়ী করতে প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। তাই এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর জাতিসংঘে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই বলে জানান তিনি। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের শুরুতেই সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তারপর জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান। এরপরই বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই জাতিসংঘের সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার 7টি মধ্যস্থতার প্রচেষ্টা সফল হয়েছে। এই সংস্থার বিশাল সম্ভাবনা আছে উল্লেখ করে এখন পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারেনি বলেও অভিযোগ করেন ট্রাম্প। বরং জাতিসংঘ শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, যদিও তা অনুসরণ করে না বলেও মন্তব্য করেন তিনি। আমার প্রশ্ন হলো, জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো। আর দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি। জাতিসংঘের কাছ থেকে আমি যে 2টি জিনিস পেয়েছি তা হলো একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। ফিলিস্তিন অভিবাসন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতেও জোরালোভাবে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে স্পষ্টভাবে মন্তব্য করেন তিনি। গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে 65,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবন্ধের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। আমার মতে বিশ্বের মধ্যে হওয়া সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হলো জলবায়ু পরিবর্তন। কার্বন নিঃসরণ হলো ভুয়া। আর অভিবাসন ইস্যুতে ট্রাম্প বলেছেন, উন্মুক্ত সীমান্তের এই ব্যর্থ পরীক্ষা শেষ করার সময় এসেছে। ইমরুল হাসান,
RTV। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে এ অধিবেশন শুরু হয়। নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে কমপক্ষে 10টি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। উদ্বোধনী অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা বিশ্ব বাণিজ্য সংস্কার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক KM শহীদুর রহমান। রংপুর নগরীর তালতলায় কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছে র্যাব। গুজব রোধে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান র্যাবের মহাপরিচালক। র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিনকে আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সন্ধ্যায় আরটিভির প্রধান কার্যালয়ে টেলিভিশনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে এই অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, দেশের শিল্পাঙ্গনকে এগিয়ে নিতে আরও বেশি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যেন শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে তার জন্য কাজ করা হবে বলেও জানান তিনি। এছাড়া শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিতে আরটিভির বিশেষ ভূমিকার প্রশংসাও করেন তিনি। এ সময় আরটিভির বার্তা প্রধান, জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও প্রোগ্রাম হেড সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরটিভি একটি অসাধারণ শিল্পসম্মত, আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান, যাকে আমি সবসময় আমার অন্তরে লালন করি। যে সমস্ত মফস্বল শহরে, গ্রামান্তরে অনেক শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিভাবান শিল্পীরা, তাদের অন্বেষণ করা, তাদেরকে এনে শিল্পকলা একাডেমির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা দেয়া, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। কঠোর পদক্ষেপের পরও পাঠ্যপুস্তকের নতুন বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন উঠেছে নানা অনিয়মের অভিযোগ খোদ মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই। প্রেস মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে নিম্নমানের বইয়েরও ভালো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এবারও কাজ পেয়েছেন তারাই। তবে এনসিটিভির দাবি, এবার অনিয়মের কোনো সুযোগ থাকছে না। শিক্ষাবিদরা বলছেন, সরকারের অদক্ষতা আর সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নতুন পাঠ্যপুস্তকের মান নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নতুন বই ছাপা নিয়ে মুদ্রণ কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নিম্নমানের কাগজ, অতিরিক্ত বই ছাপিয়ে অর্থ আত্মসাৎ এবং দরপত্র প্রক্রিয়ায় কারচুপি করে নিম্নমানের বই বিতরণ করার মতো অনিয়ম করে আসছে প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়ম ঠেকাতে প্রতিটি ছাপাখানায় 24 ঘন্টা তদারকি করে পরিদর্শন এজেন্সি। অথচ তাদের বিরুদ্ধেই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেয়া, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয়া, অল্প টাকায় টেন্ডার নিয়ে প্রেস মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সবাই লো টেন্ডারে কাজ করতে চান। লো টেন্ডারে কাজের হলে হচ্ছে কি, তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। মুদ্রণ প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছেন, মুদ্রণ প্রতিষ্ঠান সুযোগ নিচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত কোনো ইন্সপেকশন কোম্পানির বিরুদ্ধে এনসিটিভি তার নিজস্ব আইনে কোনো কঠোর আইনগত ব্যবস্থা নেন নাই। তবে মুদ্রণ শিল্প সমিতির দাবি, প্রেস মালিকরা বড় অনিয়ম করে না, পর্যবেক্ষণ কোম্পানিগুলোর কাছে জিম্মি তারা। 90% প্রেস এরা আসলে সিন্ডিকেটের সাথে জড়িতই না। ইন্সপেকশন কোম্পানিগুলো তারা কি করে, এত কম আন্ডার রেটে কাজ করে, সরকার এই কাজগুলো তাদেরকে কিভাবে দেয় সেটাই আমাদের বোধগম্য হয় না। কারণ তারা বাধ্য করে প্রেস মালিকদেরকে, তুমি ভালো কাগজ দিলেও আমি এটা করব,
খারাপ কাগজ দিলেও এটা করবো, নাহলে এত কম রেটে কিভাবে সে কাজ করে? এনসিটিবির চেয়ারম্যান বলেন, যারা ৯/৬ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনোলজি বেসড আমাদের যে মনিটরিং সিস্টেম এগুলি করেছি এবং আমাদের বইয়ে প্রতি ফর্মায় এবার প্রেসের নাম যাচ্ছে। ধরেন অতিরিক্ত বই কেউ ছাপিয়ে অন্য জায়গায় পাঠালো এবং আরেক প্রেস কিনে নিবে, এই ধরনের এই ম্যাল প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই মেকানিজমটা ডেভেলপ করা হয়েছে। টেকনোলজিক্যাল এই ফুটপ্রিন্ট থাকবে, কেউ কোনো ম্যানিপুলেশন করার কোনো স্কোপ থাকবে না। এবারও সরকার মানসম্মত বই সরবরাহ করতে পারবে কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে দেখবেন প্রচুর ভুলভাল থেকে যাবে, কাগজের মান এবং বাহ্যিক যে অবয়ব সেগুলো কোয়ালিটি ভালো থাকবে না। তো এই যে যারা ব্যবসায়ী তারা প্রেশার ক্রিয়েট করে মনে করেন যে আপনার এই কাজগুলো হাতিয়ে নেয় এবং দিতে বাধ্য করে। যোগ্য, ক্যাপাবল, মেরুদণ্ড সম্পন্ন লোক তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আর এই কাজগুলো এগুলা নিয়ে আমরা আশঙ্কা করতাম না। নিম্নমানের বই সরবরাহে বিলম্ব শিক্ষার্থীদের পড়াশোনার মান নষ্ট করছে বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। 2026 সালে স্বল্পোন্নত দেশ তথা LDC উত্তরণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে DHL দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আসরে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে তৈরি হওয়া বিনিয়োগের পরিবেশ কাজে লাগাতে হবে। এই বছর 5টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে বর্ষসেরা ব্যবসায়ী, বর্ষসেরা আর্থিক প্রতিষ্ঠান, বর্ষসেরা প্রতিষ্ঠান, ব্যবসায় অসামান্য কৃতিত্ব অর্জনকারী নারী ও আজীবন সম্মাননা পুরস্কার। Active participation about the employment, definitely we agree that private sector led development will really create employment. Government cannot create employment except a few other places, but it is the private sector will create it, and we are now feeling it. Now I've been asked question, what have you done about the employment? I must say we haven't done much. রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।